হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। ডব্লিউবিপি কনস্টেবল 2024-এর নোটিফিকেশান বেরিয়েছে এবং কেপি কনস্টেবলেরও বেরিয়েছে এবং ডব্লিউবিপি এসআইয়েরও তোমাদের নোটিফিকেশান বেরিয়েছে। তোমরা অনেকেই ফর্ম ফিল আপ হয়তো করে ফেলেছো বা কেউ কেউ হয়তো বাকি রেখেছো করতে এখনও। তো তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও এবং অনেকেই কারেকশান রিলেটেড আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে কারেকশান কবে থেকে দেবে বা কারেকশানের ব্যাপারে বা এগুলো কারেকশান করা যাবে কিনা। তো যারা কাস্ট সার্টিফিকেটের কারেকশনের ব্যাপারে বলছো সেটা ক্লিয়ারলি আমার জানা নেই। পিআরবিতে হেল্পলাইন নাম্বারে তোমরা কল করে জেনে নাও যে কাস্ট সার্টিফিকেট অ্যাড করা যাবে কি না। আর কারেকশন কেপিতে তোমার শুরু হচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, আর ডব্লিউবিপির কারেকশান তোমার দেবে 8 তারিখ থেকে। তো ফর্ম ফিল আপের ডেট শেষ হবে আর কারেকশান তোমাদের দেবে। আর প্রত্যেকে যার যার কারেকশান বা ছবি ঠিকঠাক আপলোড হয়নি বা কারেকশানের দরকার রয়েছে তারা প্রত্যেকে কারেকশান করে নিও। তো এই ভিডিওটা বানানোর যে পারপাস, সেই পারপাসটা বলার আগে আমি তোমাদেরকে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। তো আমি প্রথমে আমার ডেজিগনেশনটা বলি। তো আমি অ্যাজ এ ডব্লিউইপি ওয়্যারলেস অপারেটর এখন জব করছি এবং আমার র্যাঙ্ক হচ্ছে এএসআই। আমি 3টে পরীক্ষা পাশ করেছিলাম, ডব্লিউইপি কনস্টেবল, ডব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর আর ডব্লিউবিপি এসআই। তো আমি ডব্লিউবিপি এসআইটা জয়েন করিনি, কারণ এসআইটা জয়েন করলে আমার ইউটিউব ভিডিওটা সেইভাবে বানাতে পারবো না, কারণ সেখানে ওয়ার্ক প্রেশার বেশি। তো সেই কারণে আমি এসআইটা জয়েন করিনি, আমি ওয়্যারলেসটা জয়েন করেছি। এটা আরও একটা কারণ হচ্ছে, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং করেছি তো ওয়্যারলেসটা আমার ফিল্ডের সঙ্গে রিলেটেড, তো সেই কারণে আমি ওয়্যারলেস জয়েন করেছি। অনেকেই এই প্রশ্নটা মাঝে মাঝে আমাকে করে থাকো। তো আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে ডব্লিউবিপি কনস্টেবলের স্ট্র্যাটেজি তোমাদেরকে আমি বলবো যে কি করলে তোমরা ডব্লিউবিপির যে কনস্টেবলটা পাস করতে পারো, ইজিলি পাস করতে পারো। দেখো, তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, সিলেবাস বলাটা ভুল, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আগে প্যাটার্নে থাকতো একটা প্রিলিমস, তারপরে পিএমটি পিইটি টেস্ট, তারপরে থাকতো মেন, তারপরে থাকতো ইন্টারভিউ। তো একটা কনস্টেবলের তোমার এক্সাম পাস করতে গেলে তোমাকে 4টে এই স্টেপের মধ্যে দিয়ে যেতে হতো, যেটা একটু লেন্দি প্রসেস হয়ে যেত, অনেকটা সময় লাগতো। তো এখন এগুলোকে পুরোটাই ক্যান্সেল করে আলটিমেট করে দিয়েছে তোমাদের মেনে যে আগে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাই, সেই প্যাটার্নটাই, জাস্ট একটা রিটেন টেস্ট হবে, তোমাদের রিটেন টেস্ট হবে, প্লাস তোমাদের পিএমটি হবে আর ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউটা প্রত্যেকটাতেই আগেও ছিল, এখনও আছে, শুধুমাত্র একটা স্টেজ তোমাদের যে মেন এক্সামটা, সেই মেন এক্সামটা বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এই রিটেন এক্সামটাকে কোন প্যাটার্নে করেছে? মেনের প্যাটার্নে করে দিয়েছে। তো এই নতুন প্যাটার্নে তোমরা কি করে ডব্লিউবিপি কনস্টেবল পাস করবে, তো তারই স্ট্র্যাটেজি বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, বা আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছি, তো সেই পরীক্ষার যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে সাজেশন দেব যে তোমরা কিভাবে করলে, কিভাবে পড়াশোনা করলে, বা কিভাবে পড়াশোনার সাথে মাঠটা করবে নাকি মাঠটা পরে করবে, এই সমস্ত ডিসকাশন এই ভিডিওতে আমি তোমাদের জন্য করে দিচ্ছি। তো আমি এই ভিডিওতে ডব্লিউবিপি কনস্টেবল 2024-এরটা আমি শুধুমাত্র স্ট্র্যাটেজি দিচ্ছি। যদি তোমরা ডব্লিউবিপি এসআইয়ের জন্য স্ট্র্যাটেজি চাও তাহলে কমেন্ট করে জানাও, আর কেপি কনস্টেবলের জন্যও যদি স্ট্র্যাটেজি চাও তাহলেও আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই, যদি তোমাদের ডিম্যান্ড থাকে তাহলে আমি অবশ্যই বানাবো। তাহলে প্রথমে দেখো, আমি ভ্যাকান্সিটা দেখে নিই। একটা হিউজ ভ্যাকান্সি, 7,000-এর ওপর তোমার ভ্যাকান্সি দিয়েছে এখানে। 7,000-এর ওপর ভ্যাকান্সি, মেল এবং ফিমেল 3,000-এর ওপর, টোটাল 10,000 ভ্যাকান্সি। তো 7,000 মতো তোমার মেল ভ্যাকান্সি রয়েছে, আর ফিমেল রয়েছে 3,000 মতো, টোটাল 10,000 ভ্যাকান্সি রয়েছে। তো একটা হিউজ ভ্যাকান্সি। তো এই অপরচুনিটিকে মিস করা যাবে না, কারণ এই অপরচুনিটিটাকে যদি মিস করে দাও তাহলে হয়তো জীবনে আর এরকম সুযোগ তোমরা পাবে না। তো আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো এবং যা যা করতে হয় তাই করো। এখন কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, কিছুদিন ফেসবুক করো না, কিছুদিন ইনস্টা করো না, দরকার পড়লে সারাদিন পড়াশোনা করো। যতটা পরিমাণ নিজেকে ইমপ্রুভ করো, যাতে ফাইনাল সিলেকশানে তোমাকে কেউ না আটকাতে পারে, ইভেন ইন্টারভিউ প্যানেলের লোকজনও যাতে ফাইনাল সিলেকশানে তোমাকে আটকাতে না পারে, এই রকমভাবে নিজেকে তৈরি করে নাও। তো প্রথমেই দেখো,
আমি এখানে যেটা পিইটি পিএমটি আছে, এখন মাঠটা মেয়েদের তোমার 4 মিনিট করে দিয়েছে, কারণ 4.5 মিনিট করলে অনেক দুর্বল মেয়েরা চলে আসছিল, সেক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছিল বলেই হয়তো 4 করে দিয়েছে। আর ছেলেদের তো 6.5 আছেই, আর 1600 মিটার দৌড়তে হবে, আর মেয়েদের 800 মিটার দৌড়তে হবে। আর থার্ড জেন্ডার যদি কেউ থেকে থাকে তাদের 3.5 মিনিটে তোমাদের 800 মিটার দিয়েছে। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আজকের যে টপিক সেটা হচ্ছে তুমি কি করে তোমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে। তো আমি এটা বলেই দিলাম যে তোমাদেরকে কি কি টেস্ট দিতে হবে। প্রথমে রিটেন টেস্টের পর রিটেন টেস্টটা কত নম্বরের হবে, 85 মার্কসের। তারপরে তোমাদের পিএমটি পিইটি টেস্ট হবে, তারপরে তোমাদের 15 নম্বরের হবে ইন্টারভিউ। তো এখানে দেখো, এখানে লেখাই আছে ইন্টারভিউ মার্কস 15 নম্বর, আর এখানে রিটেন টেস্ট, আর এখানে হচ্ছে পিএমটি পিইটি। এগুলো নোটিফিকেশানে তোমরা হয়তো দেখেই নিয়েছো। তো এখানে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস তোমাদের এখানে ওয়েটেজটা দেখো কিসের দিয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের যে ওয়েটেজটা দিয়েছে সেটা হচ্ছে 25 মার্কসের। তো জিকে অ্যান্ড জিএস যদি বলো সেটা হচ্ছে 25 মার্কসের দিয়েছে। আর ইংলিশ তোমাদেরকে দিয়েছে, 10 মার্কসের, 10। আর এদিকে মাধ্যমিক বা এলিমেন্টারি স্ট্যান্ডার্ড বা অ্যারিথমেটিক যেটাকে বলি, বা কোয়ান্ট যেটাকে বলি, বা ম্যাথ বলতে পারো, ম্যাথ তোমাদেরকে দিয়েছে 25। আর রিজনিং দিয়েছে 25 মার্কসের। তো টোটাল 85 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। জিকে জিএস 25 নম্বর, ইংলিশ 10 নম্বর, ম্যাথ 25 নম্বর, এবং রিজনিং হচ্ছে 25। তো প্রত্যেকটাকে তোমাকে সমান প্রায়োরিটি দিতে হবে, না হলে সমান প্রায়োরিটি যদি না দাও তাহলে পরীক্ষায় পাশ করা মুশকিল হয়ে যাবে। তো 85-এ আমি তোমাদেরকে বলবো যে যদি ছেলেরা হও তো 65+ টার্গেট রাখো, আর যদি মেয়ে হও তাহলে 60+ টার্গেট রাখতে, তাহলে তোমাদের ফাইনাল সিলেকশন গ্যারেন্টি হয়ে যাবে। কারণ এখানে প্রিলিমসটা কোনো পাসিং একটা স্টেজ নয়, এটাই ফাইনাল তোমাকে সিলেকশন দেবে। তো যারা 65+ পেয়ে যাবে মেলের ক্ষেত্রে, তো মেল যারা ছেলেরা আছো তাদেরকে আমি টার্গেট করতে বলছি 65+। যতটা টার্গেট করবে তার থেকে কিছুটা কমবেই। ভেবো না দেখো যে এত বেশি টার্গেট নিয়ে আমি কি পারবো, কারণ অনেকেই হয়তো পড়াশোনায় একদমই বিলো অ্যাভারেজ, কিন্তু তারাও পড়াশোনা করে অনেকটা নিজেকে ইমপ্রুভ করতে পারে। তো আশা করি যে তোমরাও যদি ইমপ্রুভ করতে পারো নিজেকে, তোমরাও এই মার্কসটা ইজিলি তুলতে পারবে। আর এখন যে হারে কাট অফ মানে বেশি হচ্ছে, বা যে হারে অন্যান্য ফিল্ড থেকে ছেলেরা এখন কনস্টেবল বা পুলিশে চলে আসছে, তো তাতে এই মার্কসটা যদি তোমরা না পাও তো তোমাদের খুবই অসুবিধা হয়ে পড়বে ফাইনাল সিলেকশন নিতে। তো 65+ যদি পেয়ে যাও, আর যদি তোমরা 15-তে যদি 7-8ও পাও, তাহলেও তোমাদের ফাইনাল যে 100-তে টোটাল যে ইন্টারভিউ প্লাস মেন মিলে 100-তে যদি ছেলেরা হলে 70 বলবো, আর মেয়েরা যদি হও তাহলে সেক্ষেত্রে আমি 65 বলবো। যদি পেয়ে যাও তো ইজিলি তোমরা পাস করে যাবে। আমি এটা একদম মানে সেফ স্কোর বললাম। তো 70 আর 65 এই রেঞ্জে যদি তোমরা মার্কস পেয়ে যাও তো প্রত্যেকে পাস করবে। তো এই 65 ছেলেরা 60 তোলার জন্য, 65 আর 60+ এই সমস্ত নাম্বারসগুলো তোলার জন্য যে স্ট্র্যাটেজিটা ফলো করলে তোমরা ইজিলি করবে, এবার সেটার ওপরে আমি ফোকাস করি। তো প্রথমে আমি আসছি ম্যাথের ওপর প্রথমে আসছি। তো ম্যাথের ওপর আমি টপিক ওয়াইজ একটা সিরিজ শুরু করব ঠিক করেছি, তোমাদের একদম ডব্লিউবিপি যারা দিচ্ছ, কেপি যারা দিচ্ছ, প্রত্যেকের জন্যই। তো টপিক ওয়াইজ আমি সিরিজ শুরু করব। সেই সিরিজটা যদি প্রপারলি ফলো করো, বা হচ্ছে আমার পুরনো যে অলরেডি টপিক ওয়াইজ সিরিজ রয়েছে সেই সিরিজটা যদি ফলো করো, তাহলে তোমরা ইজিলি ম্যাথে 25-এর মধ্যে ফুল মার্কসও পেয়ে যেতে পারো। হয়তো এক্সাম হলে 2-1টা ভুল হতেই পারে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম মার্কস তোমরা পেতে পারো, বা 23+ও পেতে পারো, 22+ও পেতে পারো 25-এর মধ্যে। এবার হচ্ছে দেখো রিজনিংও আমি টপিক ওয়াইজ শুরু করব, এবং অলরেডি তোমাদের টপিক ওয়াইজ রিজনিং আমি করিয়ে দিয়েছি। তোমরা অনেকে হেল্প পেয়েছো সেই টপিক ওয়াইজ রিজনিং পড়ার পর, আমাকে অনেকে কমেন্টও করেছো। তো আমি আবার টপিক ওয়াইজ রিজনিং তোমাদের প্র্যাকটিস করাবো, এবং প্রত্যেকটা টপিকের ওপর কিছু কনসেপ্ট এবং কিছু প্রশ্নও সলভ করাবো। তো এই টপিক ওয়াইজ ম্যাথ আর রিজনিংগুলো চ্যানেলে দেখতে থাকো প্রপারলি, তাহলে তোমাদের ম্যাথ রিজনিং নিয়ে চিন্তা করতে হবে না। আর ম্যাথ রিজনিংয়ে তোমরা ভালোই পেয়ে যাবে, তোমরা 22+ পেয়ে যাবে যদি প্রপারলি ভিডিওসগুলো ফলো করো, এবং আমি যেভাবে ভিডিওস দিতে থাকবো, এবং কিছু পিডিএফ পেলে সেই অঙ্কের পিডিএফগুলো আমি আপলোড করতে থাকবো, প্লাস প্রিভিয়াস ইয়ার পেপার আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো সেগুলো থেকে তোমরা ম্যাথ রিজনিং তোমাদের হয়ে যাবে, আর এক্সট্রা কিছু করার দরকার নেই।
নেক্সট দেখো জিকে। জিকের জন্য অনেকে আমাকে বলছে পলিটি শুরু করতে। তো পলিটি পড়াতে গেলে একটা সমস্যা, আমি পলিটি ইংলিশে পড়েছি, তো সেটা এবার পলিটিতে ইংলিশে আর বাংলাতে যে টার্মগুলোর পার্থক্য সেটা অনেকটাই পার্থক্য। ইংলিশে কোনোটাকে একটা জিনিস বলে, যেমন ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইংলিশে এটা, বাট বাংলাতে রাজ্যের নীতি সিদ্ধান্তমূলক কার্য সামথিং একটা কিছু নাম। তো এই রিলেটেড আমার একটু সমস্যা হচ্ছে বলে আমি পলিটিটা পড়াতে পারছি না আপাতত। তো যদি পলিটিটা আমি বাংলাতে পড়ি তারপর তোমাদেরকে চাই, মানে যদি শুরু করি তারপর বাংলাতে পড়ার পর পলিটি শুরু করব। কারণ দেখো ইংলিশে অনেকেই তোমরা হচ্ছে পড়াতে অভ্যস্ত নও, তো ইংলিশে পলিটি পড়ালে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো বাংলাতে আমি আগে পলিটি যদি পড়ি তাহলে পলিটি শুরু করব। আদারওয়াইজ ইংলিশে যদি তোমরা চাও যে আমি ইংলিশেই পলিটি পড়া, ওই টার্মগুলো তোমরা জেনে নেবে বাংলাতে কি বলে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাও পলিটি আমি শুরু করব কিনা। এবার দেখো জিকের মধ্যে সবথেকে বেশি ওয়েটেজ থাকে হিস্ট্রি, পলিটি আর জিওগ্রাফি। আর এখন ওয়েস্ট বেঙ্গলের একটা নতুন প্যাটার্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে একটু বেশি পরিমাণে আসছে। তো ওয়েস্ট বেঙ্গল জিকেটাকেও তোমাকে মানে এখানে ইনক্লুড করতে হবে। আর এক্সট্রা হচ্ছে সায়েন্সের মধ্যে তো সবগুলোই পড়ে গেল। সায়েন্সের মধ্যে সব থেকে বেশি ওয়েটেজ থাকে তোমার বায়োলজিরও স্পেসিফিক কিছু অধ্যায় থেকে ওয়েটেজ থাকে, সবগুলো ওয়েটেজ থাকে না। আমি জিকে নিয়ে এক্সট্রা আর একটা কী টপিকের ওপর একদম পুরো হিস্ট্রি থেকে কী টপিক পড়বে, পলিটি থেকে কী টপিক পড়বে, ইকোনমিক্স থেকে কী টপিক পড়বে, এই সমস্ত টপিকের ওপর আমি তোমাদের জন্য প্রপারলি ভিডিওস আপলোড করব। একটা ভিডিও যেখানে জিকে টপিক নিয়ে তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বা কোন কোন জিনিসের ওপর ফোকাস করবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাথ রিজনিং তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। জিকে হয়তো সব কিছু পাবে না, কারণ সব কিছু জিকে পড়ানো আমার একার পক্ষে ইম্পসিবল না। ম্যাথ রিজনিং করানোর পর যদি আমি সময় পাই তবে জিকে আমি পড়াবো। তবে অলরেডি আমি হিস্ট্রি ফুল কভার করিয়ে দিয়েছি, যদি তোমরা দেখতে চাও সেটা দেখতে পারো, তাহলে আর হিস্ট্রির আর কিছু পড়তে হবে না। এরপর এমসিকিউ সিরিজ করব, প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। আর সায়েন্স শুরু করেছিলাম, সায়েন্সটা ভাবছি আবার শুরু করব। আর পলিটি জিওগ্রাফি আমার অনেক ভিডিও আপলোড করা হয়েছে, যেটুকু বাকি আছে সেটুকু আমি কমপ্লিট করে দেবো যাতে তোমাদের হেল্প হয় জিকেতে। এবার দেখো কোনটাতে কত টার্গেট নেবে এবং কিভাবে পড়াশোনা করবে সেটা একটু বলে দিই। তো ম্যাথে টার্গেট নাও। তোমার ম্যাথ যেহেতু এখন সবাই বেশি নাম্বার তোলে, তো ম্যাথে তুমি কম নাম্বার পেলে সেটা তোমার ফল্ট হয়ে যাবে, বা তোমার সেটা মানে উইকনেস হয়ে যাবে। তো আমি বলবো ম্যাথে সবাইকে 22+ টার্গেট নাও, মিনিমাম 20+ তোমাকে পেতেই হবে ম্যাথে। আর রিজনিংয়ের ক্ষেত্রেও তাই 22+ টার্গেট নাও, মিনিমাম 20+ তোমাকে পেতেই হবে। আর জিকের ক্ষেত্রে আমি বলবো জিকের ক্ষেত্রে তোমরা 25-এর মধ্যে জিকেতে 20+ টার্গেট নাও। সেখানে যদি 17-18 হয় তাহলেও কোনো অসুবিধে নেই, কারণ জিকেতে একটু নাম্বার তোলা একটু টাফ আছে। আর যদি তোমরা ইংলিশের কথা বলো, তো ইংলিশ অনেকেই বলছো যে ম্যাডাম ইংলিশ পড়ান, তো ইংলিশ পড়ানোটা আমার পক্ষে ডিফিকাল্ট, কারণ হচ্ছে ইংলিশ যে গ্রামার বা ভোকাবুলারি যেগুলো আসে, তো সেগুলো কোনো এক্সামেই মানে প্রত্যেকটা এক্সামেই কাজে লাগে, কিন্তু সেটা কোনো সিলেবাসের মধ্যে বা কোনো পড়াশোনার মধ্যে অতটা কাজে লাগে না। সেই কারণে হচ্ছে গ্রামার বা ভোক্যাবস আমার একটু দুর্বল আছে, তো আমি সেই কারণে ইংলিশটা পড়াতে পারবো না তোমাদেরকে। তো আমি ইংলিশের জন্য অলওয়েজ রানী ম্যামের কাছ থেকে তোমাদেরকে বলবো শিখতে। ইংলিশে আমি যখন WBP কনস্টেবল দিয়েছিলাম সেই সময় মার্কস ছিল 25, আমি রানী ম্যামের কাছ থেকে পড়ে জাস্ট কিছুদিন পড়ে 25-এর মধ্যে 19 পেয়ে গেছিলাম। তো এটা একটা, আমি মনে করি যে এটা একটা আমার পক্ষে ভালো মার্কস, এবং তোমরাও যদি এই অনুযায়ী নাম্বারটা পাও তো তোমাদেরও মানে ইংলিশে আর কোনো চিন্তা করতে হবে না। তো রানী ম্যামের কাছ থেকে যে সমস্ত রানী ম্যামের ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো পড়ো, ভোক্যাবস পড়ো, ইডিয়মস পড়ো, প্রিপোজিশন পড়ো, ন্যারেশন, ভয়েস চেঞ্জ তো প্রত্যেকবার একটা একটা করে থাকে। তো ইংলিশটা রানী ম্যামের কাছ থেকে পড়ো। রানী ম্যামের কাছ থেকে ইংলিশ পড়ার পর তোমরা দেখবে ইজিলি তোমরা ইংরেজিতে 7+ তো পেয়ে যাচ্ছ। আর ইংলিশটাকে একদম ইগনোর করা যাবে না, কারণ ইংলিশটাকে যদি তুমি ইগনোর করো তাহলে তোমার সিলেকশন আটকে যেতে পারে, বা ফাইনাল সিলেকশন নাও হতে পারে, বা তোমাকে ইন্টারভিউর ওপর ভরসা করতে হবে যে ইন্টারভিউ মার্কস দিলে তবে আমি পাস করব, আদারওয়াইজ পাস করা ইম্পসিবল না, এইরকম একটা সিচুয়েশন চলে আসবে। তো আমি প্রত্যেককে বলবো যে 65+ টার্গেট নাও, আর মেয়েরা টার্গেট নাও 60+। তো আমি দুজনকেই বলবো, ছেলে মেয়ে
ওভারঅল সবাইকেই বলবো 65+ টার্গেট নাও, কিন্তু মেয়েরা যদি মেয়েরা যদি অতটা তুলতে না পারো তাহলেও মানে কোনো অসুবিধে নেই, 60+ তুললেই তোমাদের ফাইনাল সিলেকশন পাক্কা। তখন তোমাকে ইন্টারভিউর ওপর আর কোনো বা ইন্টারভিউয়ারদের ওপর আর কোনো তোমার কোনো প্রত্যাশা থাকবে না, বা তারা মার্কস দিক এটারও তোমার দরকার হবে না। কনফিডেন্টলি ইন্টারভিউ দেবে, আর ইন্টারভিউতে যতই দিক তোমরা পাস করে যাবে। তো ওভারঅল যদি 100-তে মানে ইন্টারভিউ মানে রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ মিলিয়ে তোমরা যদি 70 তুলে নাও তাহলে তোমাদের ফাইনাল সিলেকশন গ্যারেন্টি হয়ে যাবে। এবার চলে আসি, দেখো মাঠ আর পড়াশোনা কিভাবে এগোবে। আমি তোমাদেরকে সাজেশন দেব, বা পিআরবি এবার তোমাদের অনেক সুবিধে করে দিয়েছে যে মাঠের পর আর কোনো মেন নেই। তো এখন মোটামুটি ধরে নাও 3 মাস পর এক্সাম হবে, 3 মাস বা 4 মাস, 3 থেকে 4 মাস পর এক্সাম হবে। তো এই 3 থেকে 4 মাস ডেডিকেটেডলি 8 আওয়ার্স করে দিনে পড়ো। যারা অন্যান্য কাজ করছো বা অন্য কাজের সঙ্গে রিলেটেড, তারা চেষ্টা করো যে 5 থেকে 6 ঘন্টা করে পড়াশোনা করতে। আর যারা একদম অন্য কিছু করো না বা কলেজে পড়ছো এখন, তাদেরকে বলবো সময় বের করে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে। এবং এই 7 থেকে 8 ঘন্টার মধ্যে তোমরা যে সাবজেক্টে উইক সাবজেক্টগুলোকে তোমরা বেশি পরিমাণে সময় দাও, এবং রোটেশন ওয়াইজ পড়ো। সকালটা হয়তো ম্যাথ পড়লে বা রিজনিং পড়লে, তারপর বিকেলটা হয়তো জিকে পড়লে। জিকে পড়ার জন্য খুব একটা বেশি তোমার ব্রেনকে এফেক্ট দিতে হয় না, তো বিকেলের দিকটা জিকে পড়ো, সকালের দিকটা ম্যাথ পড়ো, বা যার যেটা যখন পড়তে ভালো লাগবে সেটাই পড়ো। বাট ডেলি 7 থেকে 8 ঘন্টা যারা অন্য কিছু করো না তারা পড়ো, আর যারা অন্য কিছু করো 5-6 ঘন্টা, তাদেরকে ডেলি তোমাকে দিতে হবে 5-6 ঘন্টা। যারা হাউস ওয়াইফ মেনলি, তো তারা চেষ্টা করো যে যতটা সম্ভব বাড়ির কাজকর্ম করার পর এই 5-6 ঘন্টা সময়টা দিতে, যাতে এই 3-4 মাস তোমরা ডেডিকেশনের সঙ্গে টাইমটা দাও। এই 3-4 মাস তোমাদেরকে মাঠে যেতে হবে না, তোমাদের মাঠে গিয়ে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, কারণ পরীক্ষার পর রেজাল্ট বেরোতে মোটামুটি 2.5 থেকে 3 মাস সময় লাগবে, বা 2 থেকে 3 মাস সময় লাগবে। পরীক্ষার পর তখন তুমি সকালে মাঠে যাও, বিকেলে মাঠে যাও, দুপুরে মাঠে যাও, মাঠে থেকে যাও, মাঠেই ঘুমিয়ে পড়ো, আবার সকালবেলায় মাঠে দৌড়াও, কোনো অসুবিধে নেই। কিন্তু যেহেতু একটাই স্টেজে পরীক্ষা দিয়েছে, তো তোমাকে একটাই স্টেজে পরীক্ষা যেহেতু দিয়েছে, তো এই 3-4 মাস তোমাকে মাঠের ওপর ফোকাস করলে হবে না। অনেকে এরকম আছে মাঠ হয়তো কমপ্লিট করে দিতে পারবে, বা মাঠে তাদের কোনো সমস্যা হয় না, পরীক্ষা পাস করতে সমস্যা হয়, তারা তাও রোজ মাঠে চলে যায় কিন্তু পড়াশোনা করে না। তো এই ধরনের ভুল তোমরা করবে না। যারা তোমরা পড়াশোনাতে একটু উইক, তাদেরকে বলবো এখন মাঠে যাওয়ার কোনো দরকারই নেই। এখন তো তোমাদের মাঠে যাওয়ার কোনো মিনিংলেস, কোনো দরকারই নেই মাঠে যাওয়া। অনলি এখন পড়াশোনা করো 7 থেকে 8 ঘন্টা, বা কেউ যদি খুব সময় বের করতে না পারো 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করো। যতটা সম্ভব ততটা পরিমাণে সময় দাও, আর উইক সাবজেক্টগুলোকে প্রপারলি এখন প্রিপারেশন নাও। তারপর এক্সামের আগে কি স্ট্র্যাটেজি হবে সেটা এক্সামের আগে আমি বলে দেবো। আপাতত প্রপারলি এটা তোমরা 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা শুরু করো, উইক সাবজেক্টগুলোকে স্ট্রং করো, আর যেই সাবজেক্টগুলো তোমার ইজি লাগে সেগুলোকে এখন অল্প অল্প পড়ো, উইক সাবজেক্টগুলোকে বেশি করে পড়ো। কারো যদি ম্যাথ উইক থাকে ম্যাথ বেশি পড়ো, রিজনিং উইক থাকলে রিজনিং বেশি পড়ো, বা ম্যাথ রিজনিং মোটামুটি ভালো পারো, জিকেটা পারো না তাহলে জিকেটা তোমরা পড়াশোনা করো। আর প্রত্যেকটা টপিক পড়ার পর আমি তোমাদেরকে অলওয়েজ বলি মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়ার সব থেকে বেস্ট জায়গা টেক্সট বুক, তো টেক্সট বুক থেকে তোমরা মক টেস্ট দিতে পারো। তো অনেকেই মক টেস্ট কিনেছো, সেটা হচ্ছে তোমার যারা কিনেছো তারা তো তোমার দিতেই পারবে টেক্সট বুক থেকে মক টেস্ট। আর যারা কেনোনি তাদেরকে বলবো যে আমি তোমাদেরকে টেক্সট বুকের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে গিয়ে টেক্সট বুকে মক টেস্ট কিনে নিতে পারো। এবং মক টেস্ট যত দেবে তত বেশি তোমার ইমপ্রুভমেন্ট হবে, তত বুঝতে পারবে যে তুমি কোন জায়গায় আছো, কোন জায়গায় পৌঁছতে হবে, এবং আদার্সরা কোন জায়গায় আছে। তোমাকে একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক দেবে বা অল ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক দেবে, তো সেই অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে তোমাকে আরও এগোতে হবে। দেখো এই 10,000 ভ্যাকান্সিটা কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি, এবং এই 10,000 ভ্যাকান্সিটাকে তোমরা একদম মাথার মধ্যে গেঁথে নাও, এবং এই অপরচুনিটিটাকে মিস করা যাবে না। আর এটা যদি মিস করে ফেলো তাহলে জীবনে এরকম আর সুযোগ পাবে না, এটা গ্যারেন্টি। তো এত বড় ভ্যাকান্সি খুব কমই আসে, আর মেয়েদের ক্ষেত্রেও বলছি, মেয়েদের ক্ষেত্রেও 3,000 ভ্যাকান্সি খুব কমই আসে, এবং প্রচুর পরিমাণে লেডি কনস্টেবল এখন রিক্রুট হচ্ছে। তো এই অপরচুনিটিটাকে তোমরা মিস করো না, কারণ প্রত্যেকেই পড়াশোনা করেছো, প্রত্যেকেরই একটা ইচ্ছে আছে জীবনে কিছু না কিছু করবে। তো একটা ইজি পথ হচ্ছে তোমার
এই 10,000 ভ্যাকান্সিটাকে ইউজ করা, তোমরা ইউজ করো, ইউটিলাইজ করো, প্রপারলি পড়াশোনা করো এবং প্রিলিমস দেওয়ার পর বা এই যে এক্সামটা হবে রিটেন এক্সামটা দেওয়ার পর তোমরা মাঠে যাও। এখন তোমাদের মাঠে যাওয়ার কোনো দরকার নেই, এখন শুধুমাত্র পড়াশোনার ওপর ফোকাস করো। তারপর তোমরা মাঠে সারাদিন পড়ে থাকো, কেউ কিচ্ছু বলবে না। তারপর পিএমটি পিইটি টেস্টে পাস করে যাও, তারপর প্রপারলি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে। ইন্টারভিউর জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, যখন তোমাদের আবার ইন্টারভিউ আসবে আমি আবার ভিডিও বানাবো, আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স তোমাদেরকে আবার শেয়ার করব। তো তোমরা সেটা দেখে প্রিপারেশন নিতে পারো এবং কি কি পড়তে হবে সেটাও আমি তোমাদের তখন বলে দেবো। এখন শুধুমাত্র এই রিটেনের ওপর ফোকাস করো। আর আমার যে নতুন ম্যাথের টপিক ওয়াইজ শুরু করব, তো সেটাকে প্রপারলি ফলো করো। আর তাহলেই ব্যাস, এইটুকু করতে হবে তোমাদের, আর বিশেষ কিছু নেই। দায়িত্ব তোমার হচ্ছে ম্যাথের ভিডিও আপলোড করার আমি নিয়ে নিলাম। তো তোমরা ম্যাথের ভিডিও প্রপারলি দেখো এবং দেখে, আর তোমাদের কি কি দরকার বা কি কি রিলেটেড ভিডিও চাইছো সেগুলো আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও অবশ্যই বানাবো। তো এটা ছিল পুরো স্ট্র্যাটেজি WBP কনস্টেবল 2024-এর জন্য। তোমরা পড়াশোনা করো খুব ভালো করে এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।